সবাইকে নমস্কার। আজকের লাইভ আমি শুরু করছি। আজকে লাইভেই বাচ্চাদের নতুন জিনিস শেখার যে আগ্রহ সেই বিষয়ে কথা বলবো। অর্থাৎ বাচ্চারা সবসময় নতুন জিনিস শিখতে চায়। ওদেরকে আমরা যখনই একঘেয়েমি জিনিস শেখাই তখন তাদের মধ্যে একটা উৎসাহ নেই, এরকম একটা ব্যাপার দেখা যায়। কিন্তু প্রতিদিন যদি ওদেরকে নতুন জিনিস শেখানো হয় তারা প্রচুর উৎসাহিত হয়। যেটা আমি কালকেও বলছিলাম যে বাচ্চাদের পড়ানোর কে যে মজাদার করে তুলতে হবে, সেই মজাদার করার জন্য ওদের ইন্টারেস্টটা গ্রো করতে হবে। যদি আমরা বাচ্চাদের মধ্যে ইন্টারেস্টটা গ্রো করতে পারি তাহলে পড়াটাও উৎস বলা যেতে পারে, বা নতুন জিনিস শেখাবো কিভাবে বা নতুন জিনিসের কিভাবে বার করবো তার জন্য ওদেরকে প্রথমে কৌতূহলটা তৈরি করতে হবে। প্রত্যেককে সেই কৌতূহলটা যদি আমরা তৈরি করি এবং কৌতূহলের যে বিষয়টা আমাদের আছে বা যে বিষয়টা আমাদের রাখা দরকার আর কি, সেই বিষয়টা যদি আমরা রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যে কোনো বিষয় যদি একটা কৌতূহল তৈরি করা যায়, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে যদি কৌতূহল তৈরি করে দেওয়া যায় যে কালকে তোমাদের এটা দেখানো হবে, অবভিয়াসলি তারা কৌতূহলিত হবে। এবং শেখাটাকে মজাদার করতে হবে। আমরা না শেখাটাকে বোরিং করি। স্কুলের বিশেষ করে স্কুলের যে এডুকেশন সিস্টেম, বলবো না যে এডুকেশন সিস্টেমটা খারাপ, কখনোই কোনো এডুকেশন সিস্টেম খারাপ হতে পারে না, খারাপটা করি আমরা। তাই এডুকেশন সিস্টেমটাকে আমরা কি করব, অনেক বেশি মজাদার যদি করে তুলতে পারি তাহলে বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ হবে। অনেক স্কুলকে আমরা শুনেছি বা শুনি যে স্কুলে না বাচ্চা আসে না, স্কুলে বাচ্চা আসে না। তার কারণ সেই স্কুলের পড়াটা অনেক বেশি বোরিং হয়ে যায়। বাচ্চাকে আনতে গেলে ক্লাসটাকে মজাদার করতে হবে, স্কুলটাকে মজাদার করতে হবে। তারা প্রতিদিন স্কুলের আসার জন্য মা বা বাবাকে সবসময় জোর দেবে যে আমি স্কুল যাব, আমাকে স্কুলে যেতে হবে, কারণ আমার গেলে ওখানে ভালো লাগে। এই ভালো লাগাটা ভেতর থেকে আসে, তাহলেই বাচ্চা নতুন শেখার আগ্রহটা পাবে। আর ইতিবাচক দিকগুলোকে ওদেরকে তুলে ধরতে হবে। আমরা ইতিবাচক দিকগুলোই তুলে ধরি না। একটা বাচ্চাকে যদি কন্টিনিউ বলা যায় তুই পারবি না, তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই পারিস না, তাহলে অবভিয়াসলি সে ওই জায়গাটা ডিমোটিভেট হবে এবং সে নিজে থেকেই স্কুলে আসবে না। এরকম যদি একটা স্কুলে আমি ধরে রাখছি 200টা বাচ্চা, তার মধ্যে যদি 20টা বাচ্চাকে এরকম ভাবে ডিমোটিভেট করা যায় তাহলে 20টা বাচ্চা গেল, মানে পার ডে সে স্কুল আসছে না। তার সঙ্গে যদি আরো হিসাবে 30টা বাচ্চা ধরে রাখি যে যারা আপ এন্ড ডাউন করে, তার মানে ওভারঅল 20, 30, 50টা বাচ্চা কমে গেল। 200টা বাচ্চার মধ্যে 50টা বাচ্চা কমে গেল, অ্যাভারেজ 150, মানে 120 কি 30। তার মানে আমি যদি হিসাবটা ধরি 70% আমার অ্যাটেন্ডেন্স আসছে, 80% খুব মেরে কোটে, 70%, 65% অ্যাটেন্ডেন্স আমার আসছে। তাহলে সেটাই তো সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস। আমাদেরকে অ্যাটেন্ডেন্সটা পারফেক্ট রেখে আমাদের বাচ্চাদের মধ্যে সেই গ্রোথটাকে আনতে হবে। বাচ্চাদের মধ্যে যদি সেই গ্রোথটাকে আনতে পারি তাই বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো বাড়বে। যেটা আমি প্রথমে বললাম যে বাচ্চাদের শেখানোর যে হ্যাবিট, সেই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আমরা শেখাচ্ছি ভুল হ্যাবিটে। যদি ডেমনস্ট্রেশন দেওয়া যায়, আমি একটা ডেমো দিচ্ছি। আমরা ইংলিশ ক্লাস করি, যারা ইংলিশের টিচার তারা অবভিয়াসলি তারা ভালোই পড়ায়, আমি কাউকে পড়ানো নিয়ে কিছু বলছি না, তারা তাদের টেকনিককে ইউজ করে পড়ায়। আমরা কি টেকনিককে ইউজ করি, আমরা একটা স্টোরি পড়ছি। কি স্টোরি? ক্লাস 3-তে আছে অ্যানিমেলস মিটিং। আমি এটা নিয়ে বেশি কথা বলি। অ্যানিমেলস মিটিংকে পড়ছি, কিন্তু অ্যানিমেলস গুলোকেই দাঁড় করালাম। আমরা বাচ্চাগুলোকে দিয়ে তো অ্যানিমেলস করাতে পারি। এই তুই লায়ন, তুই টাইগার, তুই ফক্স, তুই র্যাবিট, তুই জিরাফ। অর্থাৎ এই ধরনের অ্যানিমেলস গুলোকে তৈরি করে বাচ্চাদের দিয়ে, তাদেরকে দিয়ে ছোট ছোট পার্টগুলো করাতে পারে, তাহলে ক্রিয়েটিভিটিটা বাড়ে। লায়ন, র্যাবিট, লায়ন, মাউস, এই ধরনের গল্পগুলো, স্টোরিগুলোকে অনেক বেশি মজাদার করতে পারে। তাহলে ওরা স্কুলে আসার একটা প্রবণতাটা পাবে। এটা তো ইংলিশের দিকে। যদি আমরা বাংলার দিকে আনি, বাংলায় আজকে এই গল্পটা হবে। এই গল্পটা তোরা তোদের মতো করে বলার চেষ্টা করবি তো। ম্যাক্সিমাম বাচ্চা কি করে, বাড়িতে এইগুলোকে যদি বলার চেষ্টা করানো হয় অন ক্যামেরা, তাহলে তোদের পড়তে ভালো লাগবে। ক্যামেরায় দেখুন, আপনি রিলস বানাচ্ছেন, আপনি
ইউটিউবে সেই রিলসকে পাবলিশ করছেন বা ফেসবুকে সেই রিলসকে নিশ্চয়ই তো ক্যামেরাতে সেটাকে শুট করছেন। তা সেই রকম পড়াটা কেন ক্যামেরায় শুট হবে না? বাচ্চাদেরকে দিয়ে আপনারা শুট করুন, তাহলে তাদের এই যে ক্যামেরার সামনে বলার ব্যাপারটা হয়, প্লাস ওদের মধ্যে না একটা এনার্জি গ্রোথ, এই আমি একটা ক্যামেরায় বলেছি বা আমার ভিডিও হয়েছে, ভিডিওটা স্যার তাহলে দেখবে, ভিডিওটা তাহলে সবাই স্কুলে দেখবে, হ্যাঁ খুব মজাদার। তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো ওদেরকে কিন্তু আরো বেশি গ্রোথের দিকে নিয়ে যাবে। ছোট ছোট স্টিক গুলোকে ইউজ করতে হবে, বেশি বড় নয়। বেশি বড় হওয়া মানে ব্যাপারটা কি হবে না, ওরা তালগোল পেকে যাবে, তালগোল পেকে গেলে হবে না। এবং আমরা একটা জিনিসকে ভুল করি, আমরা বলতে টিচাররা তো করেই, টিচারদের তো আমি সবসময় এই কথাটা দোষ দিচ্ছি, ভাববেন যে আপনি একজন টিচারের দোষ দিচ্ছেন, না দোষ দিচ্ছি না। এখানে হচ্ছে যে আমরা আমাদের 100%টা দিচ্ছি না, তাই আমরা বাচ্চাদের কাছ থেকে কিছু ইনপুট বা আউটপুট, যেটা আমরা বাচ্চাদেরকে ইনপুট দিচ্ছি তার এগেন্সে কোনো আউটপুট পাচ্ছি না। যেমন ধরুন, আমি বেলুর গার্লসের কথা কেন বলি, যে বেলুর গার্লসে আমি যখন পড়াতে এই অ্যাফার্মেশনস গুলো পড়াতে যাই বাচ্চাগুলোকে, ওরা খুব এনার্জেটিক নিয়ে অ্যাফার্মেশনস গুলো করে, কিন্তু কারণ তাদের পেছনে একটা লজিক আমি রেখে দিয়েছি। লজিকটা হলো যে তোমরা অ্যাফার্মেশনস করবে, আমি তোমাকে ভিডিওটা ডাউনলোড করে দিয়েছি, তুমি ভিডিওটা দেখে দেখে অ্যাফার্মেশন করবে, যার ভিডিও ভালো হবে তার জন্য প্রাইজ আছে। এমন কোন হাতি ঘোড়া পালকি প্রাইজ কিন্তু তাদের ভালো লাগাগুলোকে তুলে আনতে হবে। তাহলে কি আমার ওখানে যত বাচ্চা আছে সবাই আমাকে ভিডিও পাচ্ছে না, 10% পাঠাচ্ছে, 10%টাও তো পাঠাচ্ছে। আমি সেই পাঠানোটাও মনে করি অনেক ভালো, 10% পাঠাচ্ছে আর আগামী দিনে সেটা 15, তারপর 20, তারপর 25। যারা ইউটিউব চ্যানেল খোলে তাদের তো ধৈর্যের একটা ব্যাপার আছে, যেতে ধৈর্য নিয়ে আমি লাইভ করেছি এরকম। তাহলে এইরকম সব পড়াগুলোতে কেন হয় না? আমি আর একটা স্কুলে ব্যায়াম করাই, যে সেখানে বাচ্চাদেরকে যাই ব্যায়াম তোমরা করছো, ব্যায়ামের ভিডিও আমার ছাড়া আছে ইউটিউবে, সেই ব্যায়াম করে করে ভিডিও পাঠাবে। আমার স্কুলকে বলা হয়েছে যে ইউটিউবে তোমাদের অ্যাফার্মেশন স্কুলও করা হয়েছে ইংলিশে। অনেকে বলছে স্যার ইংলিশে অ্যাফার্মেশন স্যার পারবে, আগে থেকেই তারা বলে দিচ্ছে পারবে না। কেন না পারা? কিছু ছোট ছোট ইংলিশ ওয়ার্ড তো, আই লাভ ড্রয়িং, আই লাভ ডান্স, আই লাভ প্লে ফুটবল, আই লাভ যোগা, আই লাভ রিড, আই লাভ রিডিং। এই তো ছোট ছোট ইংলিশ, এগুলোকে না পারার তো কিছু নেই, কিন্তু আমরাই পিছিয়ে দিচ্ছি না স্যার ইংলিশ। তাহলে বাচ্চাটাকে এ করছি কোথায়? বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা ছোট ছোট ইউজ গুলোকে করি, তাহলে ওদের শেখার আগ্রহটা বাড়বে। ওরা না না নতুন নতুন, অর্থাৎ প্রতিদিন নতুন নতুন কিছু কিছু শিখাতে হবে তাদের। যদি প্রতিদিন নতুন নতুন কিছু শেখাতে পারি, তাহলে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা গ্রোথ হবে এবং তাদের মধ্যে বিভিন্ন রকম এনার্জিটা বাড়বে। এবং খুঁজে বার করতে হবে তাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো কি কি, পছন্দগুলোকে খুঁজে বার করতে হবে এবং তার সঙ্গে সৃজনশীলতার কিছু দিকগুলোকে তুলে ধরতে হবে। আমরা সৃজনশীলতার দিকগুলো সৃজনশীলতার দিকগুলো নিয়ে কথাই বলি না। খেলা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ ফর এ কিডস লাইফ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ ইম্পর্টেন্ট পার্ট আমরা খেলার দিকেই নজর দিই না। বাচ্চা ও বাবা না না স্কুলে পড়াশোনা হবে, খেলা পিরিয়ড হয় নাকি কুকুর তো। কিন্তু আমরা যদি ইংলিশ মিডিয়ামের দিকে ফলো আপ করি, আমরা তো যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়ান তারা নিজেরাও জানেন যে তাদের খেলা বা আলাদা এক্সট্রা ক্যারিকুলামের জন্য কতটা সময় তারা দেয়। আর পড়া মানে মেন যে সাবজেক্টগুলো আছে তার জন্য অনেক কম সময় তাদের অ্যালোকেট করা থাকে। ম্যাক্সিমামটা তারা কিন্তু বাড়িতেই তাদের প্রজেক্ট ওয়ার্কের উপরেই ডিপেন্ড করে। আর আমাদের বাংলা মিডিয়াম বলুন বা সরকারি স্কুলগুলো এটা উল্টো, আমরা পড়া 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 করে এত সময় দিয়ে দিই, খেলার দিকে সময় দিই না, যার ফলে বাচ্চারা ইন্টারেস্ট পায় না। তাহলে একটা বাচ্চা স্কুলে আসবে, দূর খেলতে পারি না, স্কুলে যাবো না, ভালো লাগে না, দূর সবসময় পড়া। যদি তাদেরকে যদি খেলার প্রতি তাদেরকে যদি একটা ইন্টারেস্ট গ্রো করা হয়, এই তুই কালকে আসবি, কালকে তোদের কিন্তু কাবাডি খেলানো হবে, কালকে যাবো সবাই মিলে যাবো কাবাডি খেলানো, এই কালকে তোদের কিন্তু একটা নতুন ধরনের ব্যায়াম শেখানো হবে, হ্যাঁ কালকে যাবো তাহলে ব্যায়াম শেখাবো, ম্যাম বলেছে বা স্যার বলছে। আচ্ছা কালকে কিন্তু তোদের বিশেষ করে লুডো খেলানো হবে, হ্যাঁ লুডোতে কিন্তু ওই লুডো নয়, লুডোতে কিন্তু এক ধরনের স্টক ওয়ার্ড বানানো হবে। অর্থাৎ লুডো খেলতে গিয়ে তাদের কিন্তু যোগ বিয়োগটা করতে হচ্ছে, এই নয় যে লুডো এই চারজন মিলে লুডো খেলতে, তুমি ক ঘর গেলে 6 পড়ে কত হয়েছে 6 লেখো পাশে লিখতে, আচ্ছা তারপরে লেখো 4 পড়ে 4 লেখো। তার মানে যখন লাস্টে সে যোগ করছে যে কতগুলো ঘর সে
কাউন্টিং এ গেছে, কি হয়েছে না হচ্ছে, যোগ বিয়োগ করছে, সবই কিন্তু পদ্ধতিগতভাবে। একটা নতুন ডেমনস্ট্রেশন, নতুন পদ্ধতিকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। এই সরকারি স্কুলগুলো থেকে আমরা সেইগুলোকে ইউজ করি না, আমরা ধরা বাঁধা রিপোর্টের মধ্যেই থাকি। কিন্তু বারবার যেটা আমি ইন্ডিকেট করছি যে লাইফ মানে পার্সোনাল যে ডেভেলপমেন্ট লাইফ স্কিলটা দিয়েছে, যেটা এডুকেটর যে লাইফ স্কিল দিয়েছে, সেখানে কমিউনিকেশন আছে, সেখানে স্টোরি টেলিং আছে, সেখানে বিভিন্ন রকম ইমপ্লিমেন্ট গুলো আছে, বিভিন্ন রকম অ্যাবিলিটি গুলো আছে, সেইগুলোতে কিন্তু যদি আমরা বাচ্চাটাকে প্রপারলি ভাবে ইউজ করি তাহলে বাচ্চাটা কিন্তু অনেক বেটার তৈরি হবে এবং ইন্টারেস্টটাও তাদের গ্রো করবে। শুধু এই নয় যে আমরা স্কুলে গেলাম, বাচ্চাটাকে নিয়ে গেলাম, হাই আজ ভালো পড়াশোনা হয়েছে, কিন্তু বাচ্চাটা মন থেকে ইচ্ছে করছে না ভেতর থেকে পড়া। তাই জন্য বিবেকানন্দ বলে গেছে যে গীতা পড়ার থেকে তুমি মাঠে গিয়ে খেলাধুলো করো। এর পেছনে লজিক হচ্ছে যে খেলাধুলোর পেছনে সেই বাচ্চাটার মোটিভ কাজ করবে, সেই বাচ্চাটার এনার্জিটা কাজ করবে, সেই বাচ্চাটা থেকে আপনি যত এনার্জিটাকে তুলতে পারবেন। আচ্ছা তুমি 2 ঘন্টা খেলো, 2 ঘন্টা খেলে এলো এবং সে খুব এনার্জেটিক পেয়ে গেল, পাওয়ার পরে সে এবার বাড়িতে এলো, খেলে দিল, তার শরীর 100% ফিট, সে কিন্তু এবার পড়ার দিকে মন দেবে। এবং পড়াটাও কিন্তু অনেকক্ষণ ধরে নয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়াচ্ছে না, এটা হয় না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কখনোই পড়ানো হয় না। তাহলে স্কুলে একটা রুটিনের মধ্যে ব্রেক দেয় কেন? নিশ্চয়ই তার সার্টেন কারণটা আছে। কোচিং এ কোনো ব্রেক নেই, লাগাতার 2 ঘন্টা 2.5 ঘন্টা না পড়াতে হবে। বাবা বিশেষ করে বাচ্চাদের তো বিশেষ করে 2.5 ঘন্টা না পড়ালে হয় না কি। আবার তো কিছু কিছু কোচিং আছে সকালবেলা পড়াচ্ছে, বিকেলবেলা রাত্রিবেলা পড়াচ্ছে, মধ্যখানে সে স্কুল যাচ্ছে। না না, ওই কোচিংটা খুব ভালো, ওই দিদিমণি বাবা খুব ভালো। কি সকালবেলা তো স্কুল যায় না, সকালবেলা কোচিংয়ে চলে যায়। কটায়? না 7:30টায় যায়, 9টার মধ্যে চলে আসে, তারপর খেয়ে দেওয়া তৈরি করে স্কুলে পাঠিয়ে দিই। আবার সন্ধ্যে 6টা থেকে আবার কোচিংয়ে যায়, 6টা থেকে কোচিংয়ে যায়, 9টা অবধি পড়ায়। বাবা অনেকক্ষণ পড়ায়, বাহ তাহলে অনেকক্ষণ অনেক শিখছে, ঘন্টা শিখছে, কিচ্ছু শিখছে না তারা, কারণ মেন্টালি দিক থেকে তারা ব্লক হয়ে যাচ্ছে। মেন্টালি দিকে তার যে এখানে চাপ পড়ছে এবং সেই দিদিমণিটা একটা সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ মানে পর্যায়ে শেষ দিয়েছে, কারণ তার দরকার টাকাটা। তাকে যদি বসিয়ে লাইভ করতে বলা হয় যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে বাচ্চাটাকে কি পড়াচ্ছেন, একটা ডেমনস্ট্রেশন দিন তো লাইভ করে, দেখবেন সে ল্যাজে গোবরে হয়ে গেছে। কারণ সে নিজেও জানে যে সে ওই মানে বই ছাড়া কিছু পড়াতে পারবে না, তার লাইফ স্টাইল বলে কিছু নেই। কারণ ওই যে সকালবেলা 2 ঘন্টা, রাত্রিবেলা 3 ঘন্টা যে বাচ্চাটাকে আটকে রেখেছে, এরকম অনেকগুলো বাচ্চা জুড়ে গেছে। সেখান থেকে তার একটা 10 জন বাচ্চা থাকলে 500 টাকা করে নিলে 5,000 টাকা আসে, তার ওইটাই মেন খাদ্য। শেখার কিছু নেই, কোথা দিয়ে শিখবে সে? তাকে লাইভ দিতে বলুন না, তাকে বলুন যে ঠিক আছে আপনি একটা লাইভ ডেমো করুন। আমরা সবাই, আপনারা যে 10 জন পড়াচ্ছেন, এই 10 জনকে পড়াচ্ছেন, আমরা লাইভ সেটা দেখতে চাইছি। আপনি ইউটিউবে সেরকম ভাবে পড়িয়ে পাবলিশ করুন, আমরা দেখব কি পড়াচ্ছেন। যেটা আমি আপনাদের সঙ্গে লাইভ করছি 15 এপ্রিল থেকে। আমি জানি বাচ্চাদের সঙ্গে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তাই জন্য আমি লাইভ করছি। আমার সাহস আছে বলে আমি লাইভটা করতে পারছি। আমি জানি বাচ্চাদেরকে কিভাবে ট্রিট করতে হয়, এই জন্যই আমি বাচ্চাদেরকে পড়াই না, কিন্তু পড়ানোর গার্জেনরা জিজ্ঞেস করলে কিভাবে পড়াতে হবে তার টিপস গুলোকে ইউজ করে দিই, যে আপনারা এইভাবে বাচ্চাদেরকে পড়ানো যায়। বাচ্চাদেরকে পড়ানোর প্রসেস আছে। আমি প্রতিদিন বলবো না, প্রতি রবিবার অঙ্ক ইংলিশ, আমার যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা আমার সঙ্গে যোগাযোগ করে, তাদেরকে আমি অঙ্ক ইংলিশ ছাড়ি। ঠিক শনিবার দিন অ্যান্সারটাও ছেড়ে দিই, তাদেরকে 1 সপ্তাহ করতে সময় দিই। খুবই কমে অঙ্ক ইংলিশ। অনেকে বলে স্যার কি সোজা ইংলিশ অঙ্ক দিয়েছে। আরে এখানে ইংলিশ অঙ্কটা সোজার থেকে সবচেয়ে বড় কথা প্র্যাকটিস, তাদের আগ্রহটা বাড়ানো। আমি ভ্যারাইটিসটা করছি, অর্থাৎ বাচ্চাদের নতুন জিনিসকে তৈরি করার জন্য ভ্যারাইটিসটা দরকার। আমি যদি ভ্যারাইটিসটাই না আনতে পারি তাহলে সেটা কি? মেন্টাল ম্যাথ আছে, তার সঙ্গে পাজেল ঢুকছে, কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো ভাগ, কখনো মেন্টাল ম্যাথ, কখনো পাজেল, এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ঘুরছে তারা, কখনোই একরকম যাচ্ছে না। আর আমাকে গার্জেন অনেক বলছে স্যার আপনি যদি তাহলে একটা বই বলে দেন, সেই বইতে তো সীমাবদ্ধতা অনুযায়ী কিছু অঙ্ককে সাজেস্ট করে দেওয়া আছে। আমাদের তো জগতে প্রচুর অঙ্ক আছে, প্রচুর ইংলিশ আছে, সেগুলো শিখবো না কেন? শেখার প্রসেসটাকে আমাকে জানতে হবে। যারা রান্না করে, যেমন ধরুন যারা গুড শেফ, মানে যারা হোটেল ম্যানেজমেন্ট করছে, গুড শেফ মানে যাদের রান্না করা একটা প্যাশন, যারা রান্না নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকে রান্না করতে দিলে তারা হয়তো 10 মিনিটে এত বিউটিফুল একটা রান্না করে দেবে, সেটা খেয়ে মনে হবে যেন কি খেলাম।
আবার যারা রান্না করতে পারে না 10 মিনিট নাও, তাদেরকে 10 ঘন্টা দিয়ে দিল, এত বাজে রান্না করবে, আপনারা বলবেন যে বাবা আজ থেকে বমি করবে, কখন বমি করে ফেললে ভালো হয়, এইরকম ব্যাপার স্যাপার। অর্থাৎ আমি যদি সাম আপে দেখে যাই এবং সাম আপ করার পরে আমি কালকের টপিক নিয়ে একটা আলোচনা করবো, কালকের টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো না, কালকে কি বিষয় নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং কালকের টপিক ভালো থাকছে। আমি প্রতিদিনই চেষ্টা করছি, দেখুন প্রতিদিনই আমি চেষ্টা করছি নতুন নতুন টপিক গুলোকে নিয়ে আসতে, বাচ্চা রিলেটেড, যাতে আপনাদেরও ইন্টারেস্ট লাগে। যে এক কথায় যদি বলা যেতে পারে যে বাচ্চাদের নতুন জিনিসের শেখার প্রতি আগ্রহ কিভাবে বাড়ানো যায়। এক হচ্ছে তাদের পছন্দ মতো বিষয়গুলো নিয়ে ওদের সঙ্গে আলোচনা, 2 ইতিবাচক দিকগুলোকে তুলে ধরা, 3 কৌতূহল থাকবে এমন কিছু কাজ করানো তাদেরকে দিয়ে, 4 বিভিন্ন শিক্ষণীয় পদ্ধতিগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে যাতে ওদের ভালো লাগে, 5 তাদের সাথে সবসময় সময় কাটানো এবং সময়ের সঙ্গে কাটানোর সময় তাদেরকেও কিছু শিক্ষণীয় জিনিসগুলো শেখানো, অবশ্যই সেটা বাস্তব থেকে, 6 সৃজনশীলতার ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে যাতে তাদের মধ্যে শেখার ব্যাপারটা বাড়ে, এবং 7 আমি বলবো যে তাদেরকে উৎসাহিত করতে হবে সব ব্যাপারে, যে আমি তোমাদেরকে উৎসাহিত করছি, তুমি এটা পারবে, কেন পারবে না, এটার মধ্যে তো একটা নতুন জিনিস আছে, তুমি এটা নিয়ে পারবে, অবশ্যই পারবে। তাহলে এই জিনিসগুলো আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম, বাচ্চাদের নতুন শেখার আগ্রহ যে বিষয়গুলো, এবং তার সঙ্গে আমি যেটা করি, এবং তার আগে আমি একটা বিষয় নিয়ে একটুখানি বলে দিই, আমি কালকেও বলেছি একটা বিষয় নিয়ে, কিছু মনে করবেন না ঘড়িটা উল্টে যাচ্ছে বলে বারবার দেখতে হচ্ছে, যে আমরা বাচ্চাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। আচ্ছা, এইটা বলার আগে আমি অ্যাফার্মেশনসটা করে নিই। আজকের অ্যাফার্মেশনস, আজকে সারাটা দিন আমি যদি কাউকে কোনোরকম ভাবে কষ্ট দিয়ে থাকি, সারাটা দিন যদি আমার থেকে কেউ কষ্ট পেয়ে থাকে, আমি যদি কারোর কষ্টের কারণ হয়ে থাকি, সেটা আমার কথাতে হোক, আমার ব্যবহারে হোক, সেখানে উদ্ভিদ প্রাণী সবাই থাকতে পারে, তার জন্য আমি সরি চাইছি তাদের কাছে, এবং ইউনিভার্সের কাছে আমি সরি চাইছি। ইউনিভার্স, আমি তোমার কাছে সরি চাইছি, আই ফরগিভ মি, আমি খুব দুঃখিত সেই সব কারণের জন্য, যে কারণগুলো আমার দ্বারা ঘটেছে এবং আমার দ্বারা কিছু নেগেটিভ কাজ হয়তো হয়েছে বা হয়নি, যেটা আমি মনে করছি, কারণ আমি কখনোই নেগেটিভ কাজ করি এখনো পর্যন্ত, কিন্তু হয়তেও পারে সেই সকল কারণ, যেখানে উদ্ভিদ প্রাণী সবাই আছে, হয়তো আমার অজান্তেই কিছু মানুষের ক্ষতি হতে পারে, সেই সকল কারণের জন্য আমি দুঃখিত ইউনিভার্স এর কাছে। থ্যাংক ইউ ইউনিভার্স, যে তুমি সবাইকে ভালো রেখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার পরিবারের বাচ্চাদেরকে, আমার পরিবারের মা বাবাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে ভালো রেখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি ভারতবাসী যারা আছে তাদের সবাইকে ভালো রেখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তাদেরকে তুমি ভালো রেখেছো, তাদেরকে তুমি যত্নে রেখেছো, তাদের পরিবারকে তুমি যত্নে রেখেছো, তাদের বাচ্চাদেরকে তুমি ভালো রেখেছো, তাদের দিকে তুমি সবসময় খেয়াল রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি সব সময় বিশ্বাস করাতে পারছো মানুষকে যে তুমি সবার মধ্যে আছো, সবাই যাতে ভালোর দিকে যায়, সৎ পথে থেকে সৎ বুদ্ধি দিয়ে মানুষের পাশে থাকতে পারে। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ কিছু কিছু সময় হয়তো তারা ভুল কাজ করে ফেলছে, তারা অসৎ পথ হচ্ছে, সেই সকল মানুষকে তুমি সৎ পথে আনার সুবুদ্ধি বা সুসময় বা তাদেরকে পর্যাপ্ত সময় তুমি দিচ্ছ, এবং তুমি দিনরাত্রিকে যেমন ভালো রেখেছো, দিনরাত্রি যেমন করছে, তার সঙ্গে প্রকৃতির যে নিয়মে, এখন বর্ষাকাল চলছে, সেই বর্ষাকালে অনেক সময় অতিবৃষ্টিও হচ্ছে, তার সঙ্গে কিছুটা নিম্নচাপ, তার সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধন সেগুলো সবই চলছে। জানি বৃষ্টি না হলে গাছ এত ভালো হবে না, তাই বৃষ্টিটা দরকার গাছের জন্য। আমার বৃষ্টি প্রচুর হলে সেখানে বন্যাও হয়ে যায়, অর্থাৎ যেমন ভালোও আছে তার খারাপও আছে, এই ভালো খারাপ নিয়ে তুমি সকল মানুষের পাশে আছো, তার জন্য ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ এই কারণে তোমার কাছে, আই অ্যাম গ্রেটফুল ফর ইউনিভার্স, এই কারণে যে তুমি আমার ফেসবুক লাইভে যতজন মানুষ আছে তারা প্রত্যেকেই ভালো মানুষ, সেই ভালো মানুষগুলোর সঙ্গে আমাকে কানেকশন করে দিয়েছো, তাই জন্য আমি গ্রেটফুল ফর ইউনিভার্স। আই এম গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে
যে তুমি আমাকে এই কাজ করাটা সুযোগ করে দিয়েছো, যে বাচ্চাদের নিয়ে আমি কাজ করি, আমি যাতে লাইভ করতে পারি। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তুমি জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। আমি যে যে স্কুলে বাচ্চাদের সঙ্গে কাজ করছি, যে যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, সেই সকল বাচ্চাদের সঙ্গে তুমি আমাকে যোগাযোগ করিয়েছো, তার জন্য আমি গ্রেটফুল। সেই সকল গার্জেনদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং সেই সকল গার্জেনদেরকে আমি ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি তাদের সঙ্গে আমাকে যোগাযোগ করেছে। আজকের অ্যাফার্মেশনস এই যে বিষয়টা বলতে গিয়ে আমি থেমে গেলাম, সেটা হলো কালকে একটা ভিডিও আমি আপলোড করেছি ফেসবুকে, আপনারা হয়তো গিয়ে দেখে নিতে পারেন। সেই ফেসবুকে দিয়েছি যে বাচ্চাদের জন্য কি কি করা যায় না। বাচ্চাদের জন্য আমাদের সামনেই দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোয় আমরা একটা স্টল কি বাচ্চাদের জন্য রাখতে পারি না? সেইখানে বাচ্চাদের রিলেটেড কিছু যদি কাজকর্ম রাখা যায়, যেমন বই মেলাতে হয় লিটল ম্যাগাজিন স্টল, বাচ্চাদের স্টল, শুধু বাচ্চা রিলেটেড স্টল। হ্যাঁ, বাচ্চা রিলেটেড, সেখানে বাচ্চাদের সচেতনতার দিকগুলো, যেখানে মোবাইল তুমি খেলবে না, খাবার দাবারকে ভালো করে খেতে হবে, সুস্বাস্থ্যকর খাবার দিতে, কোন খাবারগুলো খাওয়ার দরকার নেই, পুজোর সময় কোন খাবারগুলো, কেন যে কোনো সময় খাওয়ার দরকার নেই। হয়তো কিছুজন বলবে তাহলে চিপস বিক্রি হবে না, ক্যাডবেরি বিক্রি হবে না, এগুলো খাওয়া ভালো। আমরা সচেতনতার দিকটা কথা বলছি, আমি অন্য কোনো কথা বলছি। সচেতনতার দিকগুলো কি আমরা করতে পারি না? আমাদের এত বারোয়ারি পুজো আছে, কোনো কেন সব বারোয়ারিতে একটা করে ছোট ছোট স্টল তৈরি করা কিছুই তো নয়। বাচ্চার রিলেটেড বিভিন্ন রকম কার্টুনের মুখ থেকে, ছোটা ভীম, চুচু টিভিতে অনেক কার্টুন আছে, চুচু টিভির যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো দিয়ে, ডোরেমনের ক্যারেক্টার দিয়ে, সেই সব ক্যারেক্টারগুলোকে এনে, তারপর হাম্পি ডাম্পির আছে, তার সঙ্গে আছে আমাদের নন্টে ফন্টে, এইরকম ধরনের ক্যারেক্টারগুলোকে দিয়ে আমরা যদি একটা ছোট্ট স্টোরি যদি এনে করা যায়, তাহলে মনে হয় না ব্যাপারটা খুব একটা খারাপ হবে। আরো বেটার কিন্তু এর থেকে এক্সপেক্ট করা যেতেই পারে। হয়তো যে স্টল, যে বারোয়ারি করবে, হয়তো দেখা গেল যারা জাজিয়ে আসছে, তাহলে এই স্টলটা থেকেই আপনাকে ভালো একটা প্রাইজ দিয়ে দিন, মানে এটা বাচ্চার রিলেটেড স্টল, এটা কিন্তু সচেতনতার সব দিকটা আপনারা তুলে ধরছেন, এটা একটা ইউনিক জিনিস। সকলের বারোয়ারির কাছেই আমার রিকোয়েস্ট, যারা যারা এখন দেখছেন আমাকে, যদি সম্ভব হয় আপনারা করুন। যদি সম্ভব হয়, আমার ফোন নাম্বারটা দেওয়াই আছে, আমাকে ডাকতে পারে। আমি বারবারই একটা কথা বলছি যে আমার এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক বা আমাকে কোনো কিছুই দিতে হবে না। আমি যাব, আমি আমার তরফ থেকে সচেতনতার দিকগুলো তুলে ধরব, অবশ্যই যতটা পারার আমি তুলব, অবশ্যই অ্যাঙ্কারিংয়ের মতো করেই আমি তুলব, বাচ্চাদের সঙ্গে কথা বলবো। সেইখানে যারা আসছে সেই দিনে যেসব মানুষরা আছে, সেসব বাচ্চাদের সঙ্গে কথা বলে বাচ্চাদেরকে কোনটা ভালো লাগে, সেই ধরনের সব অ্যাক্টিভিটিগুলি আপনারা পরবর্তীকালে আপনাদের বারবারই ফেসবুকে দিতে পারেন, বিভিন্ন জায়গায় দিতে পারেন। দেখুন খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। ছোট ছোট কুইজ রাখতে পারেন, ছোট ছোট প্রাইজ, কিছুই নয়।